বলতে চাই সেটা হচ্ছে যে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে আমাদের ইমিডিয়েট ইমিডিয়েট একেবারে এখনই আমাদের যে বিষয়টাতে সিরিয়াসলি ভাবার দরকার, এবং আমি মনে করি যে বর্তমান সরকার খুব ঠান্ডা মাথায় বা ধীরস্থিরভাবে তারা একটা জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছে। যে লক্ষণীয়ভাবে আপনারা হয়তো সবাই আমরা জানি যে কিভাবে আমাদের পররাষ্ট্রনীতির জায়গায় আমাদের এক ধরনের স্টেলমেট অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে। আমি বলছি না যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা ভারতের দাদাগিরিকে প্রশ্রয় দেব, সেটা না, বাট আত্মমর্যাদাটাকে অক্ষুণ্ণ রেখে কিভাবে ভারতের সাথে সম্পর্ক আমাদের স্বাভাবিক করাটা আমাদের নিজস্ব স্বার্থে, আমাদের অর্থনৈতিক স্বার্থে এটা অতীব প্রয়োজন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাথে ভারতের অনেকগুলো অমীমাংসিত সমস্যা তো আছে। এই যে ধরেন এই বছরে আমাদের গঙ্গার পানির যে চুক্তির মেয়াদ সেটা শেষ হয়ে যায়, তখন চুক্তির মেয়াদটাকে আপনার নবায়ন করতে হবে। আমরা তিস্তা চুক্তি বাস্তবায়ন চাই তো সবাই আমরা চাই তিস্তা চুক্তি। তো সেগুলোর জন্য আমরা যদি সম্পর্কটাকে স্বাভাবিক না করি তাহলে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হব বলে আমি মনে করি। সুতরাং আমি মনে করি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও আমাদের একটা আইস ব্রেকিং আমাদের বরফ খুলতে হবে। এবং আমরা ডে টু ডে লাইফে দেখতে পাচ্ছি যে আমাদের দেশে বহু লোক যারা ভারত থেকে চিকিৎসা পেতে চান, তারা চিকিৎসার জন্য তার লাইন ধরে আছেন। ভিসা প্রার্থীদের একটা বিরাট লাইন আমরা লক্ষ্য করছি, এবং যে কারণে আমাদের স্থানীয় হসপিটালগুলোর উপরে একটা বিরাট চাপ কিন্তু তৈরি হয়েছে। এবং আপনারা এটা আমাদের এই বাস্তবতা অস্বীকার করতে কোনো লজ্জার বিষয় না, বা এটা দোষের কিছু না, কারণ আমাদের হসপিটালগুলোর অনেক ক্ষেত্রে সেই ক্যাপাসিটি নাই। আমি একজন ব্যক্তিগতভাবে একজন কিডনি রোগীর কথা জানি যে তার এই মুহূর্তে ভারত না গেলে তার অবস্থা খুবই খারাপ। সুতরাং আমাদের যেটা বাস্তব প্রয়োজন সেই প্রয়োজনটাকে আমাদের মেনে নিতে হবে। এবং আমি বলছি না যে এটা আমরা আমাদের স্বার্থের বিনিময়ে বা আমরা আমাদের সব কিছু বিকায় দিয়ে সেটা আমরা করবো, আমি কিন্তু সেটা মিন করছি না আর কি। তো অর্থনৈতিক ক্ষেত্রে বললাম, আমরা রাজনৈতিক ক্ষেত্রে পররাষ্ট্রনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে আমি কিছু জিনিস আপনাদের কাছে ইঙ্গিত করলাম। এখন যেটা হলো যে সামাজিক ক্ষেত্রে আমাদের একটা বিরাট ধস নেমেছে, যেটা আপনারা সবাই লক্ষ্য করেছে যে এটা একটা মানে মারাত্মক ব্যাধি আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। যে আমাদের দেশে কেন অ্যাবস্টেন ক্লাসের উদ্ভব করলো, পেইডোফাইল শিশুর যৌন নির্যাতন শিশুদের উপর, এইটা একটা ভয়াবহ ব্যাধি, এবং এটা নিয়ে আমাদের আসলেই ভাবা দরকার। আমি জানি না, কিন্তু সমাজবিজ্ঞানী মনোবিজ্ঞানী তারা এটা যথার্থ জবাব দেবে যে এই ধরনের সংকট কেন হচ্ছে, এবং এগুলো নিয়ে আমাদের পার্লামেন্টে কিন্তু ব্যাপক আলোচনা হওয়া দরকার। আমাদের পার্লামেন্টের যে প্রথম 3 মাসে যে ধরনের আলোচনাগুলো যেভাবে আলোচনা হয়েছে, যে ধরনের আলোচনাগুলো হয়েছে, আমি একেবারেই সন্তুষ্ট না। এই ধরনের পার্লামেন্টারি আলোচনা থেকে কোনো জাতি অন্তত পক্ষে কোনো দিক নির্দেশনা পাবে এই ধরনের আলোচনা কিন্তু আমি পার্লামেন্টে লক্ষ্য করি নাই। আমি আপনাদের সামনে একদম নির্দ্বিধায় বলতে পারি এই আমাদের পার্লামেন্টে জাতীয় স্বার্থ বিষয়ে আলোচনার গুরুত্ব আমাদের বৃদ্ধি করতে হবে। এবার আসেন যে আমি ব্যক্তিগতভাবে যে 2-3টে কথা আরো বাড়তি কথা বলতে চাই আমাদের মূল আলোচনার বাইরে, সেটা হলো যে লক্ষণীয়ভাবে এটা আপনারাও খেয়াল করেছেন, আপনারাও শুনেছেন, আমি একটু আমার মতো করে যেটা করি সেটা হচ্ছে যে এই যে আমেরিকার সাথে আমাদের যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি নিয়ে এই চুক্তি পার্লামেন্টে কেন আলোচিত হলো না বা এখনো হচ্ছে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পার্লামেন্টে এই চুক্তি নিয়ে কেন আলোচনা হলো? পার্লামেন্টে আমি কোনো আলোচনা লক্ষ্য করিনি
যে হামের যে সংকট, এই হামের সমস্যা নিয়ে পার্লামেন্টে কোনো দীর্ঘ আলোচনা লক্ষ্য করিনি। এই আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ। মানে পার্লামেন্টে যখন আলোচনাগুলো হবে তখন আমরা নানান রকম বিভ্রান্তিকর তথ্য থেকে মুক্তি পাব, আমাদের অ্যাওয়ারনেস বাড়বে, আমাদের নিজেদের মধ্যে সচেতনতা বাড়বে। তো যাই হোক, কারণ মানে তাহলে এগুলো নিয়ে নানান রকম মানুষের মধ্যে স্পেকুলেশন তৈরি হয়, কল্পনা তৈরি হয় যে এইগুলো কেন হচ্ছে না, তাহলে কার দ্বারা চালিত হচ্ছে এই সরকার, এই প্রশ্ন তো সামনে আসবেই। স্বাভাবিকভাবে আমরা সেই প্রশ্ন যদি কেউ করে সেটা আপনি তার মুখ বন্ধ করতে পারবেন না। সুতরাং অবশ্যই আমাদের এই আমাদের জাতীয় সংসদটাকে যেন আমরা যথার্থভাবে আরও কার্যকরভাবে এই সংসদটাকে কার্যকর করা যায়, তাহলে আমাদের জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে পার্লামেন্টের ভূমিকাটাকে আমরা আরও কার্যকর হিসেবেই দেখতে পাব। দ্বিতীয় যে কথাটা বলতে এখানে মানে 2 নম্বর যে কথা, আমাদের বাংলাদেশ রাষ্ট্রটাকে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে যে যে তথ্যটা কালকের পত্রিকায় আমরা লক্ষ্য করেছি যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র হওয়ার অনেকগুলো পকেট এখনো জীবিত আছে বাংলাদেশের মধ্যে। যেমন বসুন্ধরা একটা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র হিসেবে চালিত আছে। আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ রাষ্ট্রকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যদি গড়ে উঠতে হয়, তাহলে আমাদের সামরিক বাহিনী, আমি কিন্তু সামরিক বাহিনীর বিরোধী না, আমি যেটা বলছি যে সামরিক বাহিনী যে প্রিভিলেজ গুলো পাচ্ছে সেটার একটা জবাবদিহিতা অত্যন্ত অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। বাংলাদেশে যদি আমরা সত্যিকার অর্থে একটা জনগণের সার্বভৌমত্বের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই, জনগণ, আমরা যদি দেখতে চাই যে এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, এই রাষ্ট্র জনগণই চালাচ্ছে, এই বোধ যতদিন পর্যন্ত তৈরি না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে না। আর সর্বশেষ যে বিষয়টা থেকে একটা সকলের নজর দিতে চাই যে বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে বাংলাদেশের আমলাতন্ত্রের একটা বড় ধরনের মৌলিক পার্থক্য কিন্তু লক্ষণীয়। সেটা হচ্ছে আমাদের যে কম্পিটেন্সের জায়গা, দক্ষতার জায়গা, সেই দক্ষতার জায়গাতে আমরা লক্ষ্য করি যে আমাদের রাজনীতিবিদরা আমলাদের থেকে পিছিয়ে আছে, এবং পিছিয়ে থাকার কারণে আমলাতন্ত্র এখানে দাপট দেখায় বেশি, এবং আমলাতন্ত্র এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে অধিকতর ক্ষমতা প্রদর্শন করে। তো এইগুলো আমাদের সমস্যার একটা গুরুত্বপূর্ণ দিক। তা আমরা যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস না করি, আমি যে রাজনৈতিক বিষয়গুলো বললাম, যে অর্থনৈতিক বিষয়গুলো, রাষ্ট্রনৈতিক বিষয়গুলো, আমি যে গণতান্ত্রিক রাষ্ট্র রূপান্তরের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, যে আমাদের সবথেকে যে চ্যালেঞ্জটার কথা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম, সেটা হলো যে আমাদের অবশ্যই মানে আমাদের এই এতদিন পরে স্বাধীনতার 54 বা 55 বছর পরেও যদি সেই প্রশ্নের সমাধান নিয়েই আমাদের ভাবতে হয় যে আমাদের রাষ্ট্রটা আসলে কে চালায়, কারা আমাদের রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তো আপনার আমাদের মানে গণতান্ত্রিক যে রাষ্ট্রের কথা আমরা ভাবি, সেই স্বপ্ন বাস্তবায়ন তো অধরাই থেকে যাবে বলে আমার মনে হয়। তো আমি বিশ্বাস করি যে আমরা যত বেশি এই আলোচনাগুলো অব্যাহত থাকবে, চালু থাকবে, তা আমি মনে করি এটার একটা প্রভাব রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, এবং এই উদ্যোগ আরও শক্তিশালী হওয়া দরকার বলে আমি মনে করি। আমি এই আজ যে আলোচনা যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আমি আশা করি তারা এই ধরনের উদ্যোগ চালু রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ।
অধ্যাপক সাব্বির আহমদকে ওনার মূল্যবান